প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছানীয়। আশা করি তোমরা ভালো আছো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন অধ্যায়ের 4 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো তোমরা পর্যায় সারণী সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্য জেনেছ। আমি অল্প কিছু কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আমার আজকের মূল ক্লাসে প্রবেশ করব। তোমরা জানো পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। প্রথম পর্যায়ে মৌল আছে 2টি, হাইড্রোজেন এবং হিলিয়াম। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টি করে। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল আছে 18টি করে। আর 6 এবং 7 নম্বর পর্যায়ে মৌল আছে 32টি করে। আর গ্রুপগুলোকে ভাগ করা হয়েছে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ। আর এখানে হচ্ছে বাম দিকের মৌলগুলো ধাতু, ডান দিকের মৌলগুলো অধাতু। তো এই বাম থেকে যত ডান দিকে যাওয়া তত ধাতব বৈশিষ্ট্য আস্তে আস্তে কমতে থাকবে এবং অধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে থাকবে। তো এখানে দেখো কতগুলো মৌল আছে: বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, পোলোনিয়াম। এই মৌলগুলোর ধর্ম ধাতু এবং অধাতু ঠিক মাঝামাঝি। তো এই মৌলগুলোকে আমরা বলি অপধাতু। এর পরের মৌলগুলো অধাতু, এই পাশের মৌলগুলোকে আমরা বলছি ধাতু। আর পর্যায় সারণীর এই যে 3 নম্বর গ্রুপে 6 নম্বর পর্যায়, এখানে একসাথে একটা গ্রুপে 15টি মৌল রাখা হয়েছে। এখানে প্রথম মৌল ল্যান্থানাম 57 থেকে লুটেসিয়াম 71 পর্যন্ত মৌলগুলোকে একটি ঘরে রাখা হয়েছে। কারণ এই 15টি মৌল যদি এখানে লেখা হতো তাহলে পর্যায় সারণীর আকার অনেক বড় হয়ে যেত এবং একটি পেজে আসতো না। এছাড়া এই 15টি মৌলের ধর্মের মধ্যে ব্যাপক সাদৃশ্য থাকায় এদেরকে এই একটি ঘরে রাখা হয়েছে। প্রথম মৌলের নাম অনুসারে এদেরকে ল্যান্থানাইড সিরিজ বলা হয়। আর সপ্তম পর্যায়ে ঠিক একই গ্রুপে 3 নম্বর গ্রুপের মৌলগুলো, এখানে প্রথম মৌল অ্যাক্টিনামের পরে থোরিয়াম 90 থেকে লরেন্সিয়াম 103 পর্যন্ত এই 15টি মৌলকে এখানে একসাথে একটি ঘরে রাখা হয়েছে। প্রথম মৌলের নাম অনুসারে এদেরকে বলা হয় অ্যাক্টিনাইডস বা অ্যাক্টিনাইড সিরিজ। এছাড়া তোমরা জানো আমরা 4টি ব্লকে মৌলগুলোকে ভাগ করি: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এখানে হচ্ছে এফ ব্লক মৌল। তোমরা অলরেডি এস ব্লক এবং পি ব্লকের মৌলের, ডি ব্লক মৌলের ধর্ম বৈশিষ্ট্য সব পড়ানো হয়েছে তোমাদের। তো এস ব্লক মৌল আছে গ্রুপ 1 এবং গ্রুপ 2। 1 এ 7টি, গ্রুপ 2 এ আছে 6টি, 7 আর 6 13টি। এবং ওই যে ওখানে 18 নম্বর গ্রুপে যে মৌলটি আছে হিলিয়াম, সবার উপরে হিলিয়াম এস ব্লকভুক্ত, ফলে 14টি মৌল আছে এস ব্লকে। আর পি ব্লকে আছে গ্রুপ 13 থেকে 18 হিলিয়াম বাদে এখানে 6টি গ্রুপ এবং হচ্ছে এইদিকে 6টি মৌল, তাহলে 36টি মৌল পি ব্লকভুক্ত। আর ডি ব্লকের মৌল, এখানে যে মৌলগুলো আছে তার সাথে এখানকার প্রথম মৌল ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইড সিরিজের অ্যাক্টিনাম এবং থোরিয়াম, এই মৌল দুটি ডি ব্লকভুক্ত। ফলে ল্যান্থানাম, অ্যাক্টিনাম, থোরিয়াম এবং এই মৌলগুলো মিলে 41টি মৌল ডি ব্লকভুক্ত। আর এ ব্লকভুক্ত মৌলগুলো হচ্ছে এখানে ল্যান্থানাম বাদ, অ্যাক্টিনাম, থোরিয়াম বাদে বাকি যে 27টি মৌল আছে এরা এ ব্লকভুক্ত মৌল। এছাড়া তোমরা আরো জানো যে গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 11 এটা মুদ্রা ধাতু, গ্রুপ 16 প্রত্যেকটা আকরিকের উপাদান হয় অক্সিজেন অথবা সালফার আছেই। তো এই জন্য গ্রুপ 16 এর মৌলগুলোকে আমরা চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী মৌল বলি। গ্রুপ 17 হ্যালোজেন এবং সবশেষে 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয়।
2016 সাল পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলই এই পর্যায় সারণীতে স্থান পেয়েছে। তো এই 118টি মৌলের 78%ই হচ্ছে ধাতু, আর এই অপধাতু সহ অধাতুর পার্সেন্টেজ অনলি 22%। কিন্তু মজার বিষয় হলো, আমরা আমাদের শরীর বা উদ্ভিদ প্রাণী বা পৃথিবীর যেসব অংশ দেখছি তার বেশিরভাগ অংশই, মেজরিটি অংশই তৈরি হচ্ছে অধাতু দিয়ে। দেখো, আমি শুরুতে বলেছিলাম যে প্রথম পর্যায়ে দুটি মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল আছে। তাহলে দেখো, এই যে লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত 8টি মৌল, এই নিয়নের পরে আবার যখন সোডিয়াম শুরু হলো, লিথিয়ামের ধর্মের পুনরাবৃত্তি ঘটলো, অর্থাৎ আবার একটা নির্দিষ্ট সময় পর পর একই ধর্মের পুনরাবৃত্তি ঘটছে। তো এই বিষয়টাকেই বলে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ততা বা পর্যায়বৃত্ত ধর্ম। তো আজকে আমরা যে পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, ধাতব বৈশিষ্ট্য, জারণ সংখ্যা এবং সবশেষে কর্ণ সম্পর্ক। তো তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেমিস্ট্রিতে। তো তড়িৎ ঋণাত্মকতা আসলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি মৌলের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় যে কোনো একটি পরমাণু কর্তৃক তার দিকে টেনে রাখার যে সামর্থ্য বা ক্ষমতা, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো দেখো, এখানে তোমরা হাইড্রোজেন ফ্লোরাইড দেখতে পাচ্ছ। হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে একটি, আর ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টি। তাহলে এখানে হাইড্রোজেন যদি একটি ইলেকট্রন এবং ফ্লোরিন একটি ইলেকট্রন শেয়ার করে, তাহলে ফ্লোরিন নিয়নের মতো এবং হাইড্রোজেন নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো গঠন অর্জন করে। এই যে একজোড়া ইলেকট্রন শেয়ার করলো, এই ইলেকট্রন জোড় ফ্লোরিন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন বেশি থাকায় বা ধনাত্মক চার্জ বেশি থাকায় সে তার নিজের দিকে বেশি টেনে রাখে। এই যে কোনো একটা পরমাণু কর্তৃক সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে রাখার সামর্থ্য বা ক্ষমতা, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। দেখো, যদি ফ্লোরিন এই ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে রাখে, তাহলে ফ্লোরিন হবে আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। তো পর্যায় সারণীতে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম, এটি নির্দিষ্ট একটা ধারাবাহিক ধারা অনুসরণ করে। দেখো, আমি এখান থেকে বাম থেকে যত ডান দিকে যাচ্ছি, তখন দেখছি যে তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এই অধাতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ হচ্ছে, এবং নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা নাই, শূন্য। আমরা এই বিষয়গুলো একটু দেখি যে তড়িৎ ঋণাত্মকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, এটি হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক। আর পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এটি গ্রুপ ভিত্তিক সম্পর্ক। এছাড়া মৌলের জারণ অবস্থা, তড়িৎ ধনাত্মকতা, আয়নীকরণ, বিভব ও ইলেকট্রন আসক্তি এবং হাইব্রিডাইজেশনের উপরেও আমাদের তড়িৎ ঋণাত্মকতা ডিপেন্ড করে। তো নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি এবং পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতার কী প্রভাব হয় সেটা একটু দেখি। যে দেখো, যে কোনো একটি পর্যায়ে বাম থেকে যত ডান দিকে যাওয়া যায়, নতুন কোনো শক্তি স্তর সংযুক্ত হয় না, একই শক্তি স্তরে নতুন নতুন ইলেকট্রন প্রবেশ করে এবং নিউক্লিয়াসে একটি একটি করে প্রোটন আসে। ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ এবং নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাওয়ার জন্য এখানে
এই দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে, ফলে আমরা এখানে লিথিয়াম থেকে যখন ক্লোরিনের দিকে যাব তাহলে আস্তে আস্তে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। আবার দেখো পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, অর্থাৎ যখন আমরা এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, আমরা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব, দেখব যে নতুন নতুন শক্তি স্তর আসে, নিউক্লিয়াস থেকে শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে ওই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। এই জন্য একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব তড়িৎ ঋণাত্মকতা তত কমতে থাকবে। দেখো ক্লোরিনের 4.0, ক্লোরিনের 3.0, ব্রোমিন 2.80, আয়োডিন 2.5। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে, আর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। এখন দেখি মৌলের জারণ অবস্থা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আয়রন 2+, আয়রন 3+। তো জারণ অবস্থা যদি বেশি হয়, ধরো আয়রনের ক্ষেত্রে নর্মাল আয়রনের এমনিতে নিউক্লিয়াসে প্রোটন থাকে 26টা, বাইরে ইলেকট্রন থাকে 26টা, তো তখন তার জারণ সংখ্যা 0, তড়িৎ ঋণাত্মকতা 1.80। এখন ধরো আয়রনের সর্বশেষ কক্ষপথ থেকে দুটি ইলেকট্রন সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে নিউক্লিয়াসে কিন্তু প্রোটন আগের মতোই 26টি আছে, বাইরে ইলেকট্রন দুইটি কমে গেছে, ফলে এটার এখন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখার সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। তো একইভাবে আয়রন 3+-এর আরেকটু বৃদ্ধি পেয়েছে, ফলে তড়িৎ ঋণাত্মকতা দেখো জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতা তত আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ধনাত্মকতার উপরেও তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। তো তড়িৎ ধনাত্মকতাটা কি? তোমরা জানো যে ক্ষার ধাতুগুলা গ্রুপ 1, গ্রুপ 2 মৃৎ ক্ষার ধাতু, তারা তাদের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা, এটাই হচ্ছে তড়িৎ ধনাত্মকতা। তো গ্রুপ 1 এবং 2 বা ক্ষার ধাতুগুলার বা মৃৎ ক্ষার ধাতুগুলার তড়িৎ ধনাত্মকতা সবচেয়ে বেশি। তো তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা ঠিক অপোজিট। যাদের তড়িৎ ধনাত্মকতা বেশি তাদের তড়িৎ ঋণাত্মকতা কম। দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের তড়িৎ ধনাত্মকতা বেশি, ফলে এদের তড়িৎ ঋণাত্মকতা কম। আর যত আমরা এই দিক বাম থেকে ডান দিকে যাব তত তড়িৎ ধনাত্মকতা কমতে থাকবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা যত বেশি হবে তড়িৎ ঋণাত্মকতা তত কম হবে, এবং একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ধনাত্মকতা কমতে থাকে, আর অপোজিট কথা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা তত বৃদ্ধি পেতে থাকে। ফলে ধরো লিথিয়ামের কথা বলি, এটি এর তড়িৎ ধনাত্মকতা খুব বেশি, ফলে দেখো তড়িৎ ঋণাত্মকতা কম। এই দিক থেকে এই দিকে গেলে আস্তে আস্তে তড়িৎ ধনাত্মকতা কমতে থাকবে, আর তড়িৎ ঋণাত্মকতা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমরা আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি, এইটার উপরেও আমাদের এই তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। যদি আয়নীকরণ বিভব ও ইলেকট্রন আসক্তি যেসব মৌলের বেশি, তাদের ক্ষেত্রে তোমার তড়িৎ ঋণাত্মকতাও বেশি। তো আমরা জানি যে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি দুইটাই একটা পর্যায়ে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, আর গ্রুপের উপর থেকে নিচে হ্রাস পায়। ঠিক তড়িৎ ঋণাত্মকতাও তাই, মানে আয়নীকরণ বিভব এবং ইলেকট্রন আসক্তি যেভাবে পরিবর্তিত হয়, তড়িৎ ঋণাত্মকতাও একইভাবে পরিবর্তিত হয়। হাইব্রিডাইজেশনের উপরেও তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। একই মৌলের তড়িৎ ঋণাত্মকতা কোনো যৌগে একরকম, অন্য একটি যৌগে আবার অন্যরকম হতে পারে। ধরো এখানে ইথেন, ইথিন এবং ইথাইন। তো এই তিনটি যৌগে কার্বনের সংকরণ ঘটছে, ইথেনে sp3, ইথিনে sp2 এবং ইথাইনে sp। তো এইটাতে দেখো s এবং 3টি p, অর্থাৎ s অরবিটালে যদি তুমি
ম্যাথমেটিক্যালি হিসাব করো 25% আছে এস। sp2 তে এস এর পার্সেন্টেজ 33.3%, তিনজনের ভিতরে একজন। আর এখানে হচ্ছে এস এবং পি 50-50, তার মানে এখানে এস এর পার্সেন্টেজ 50%। এখন তোমরা জানো এস অরবিটাল হলো বর্তুলাকার, আর পি অরবিটালের আকার হচ্ছে ডাম্বেলের মতো। ফলে পি অরবিটাল যত কম হবে এবং এস যত বেশি হবে, তত ইলেকট্রন ম্যাগের ডেনসিটি নিউক্লিয়াসের কাছাকাছি আসবে। আর নিউক্লিয়াসের কাছাকাছি আসলে বা পরমাণুর আকার ছোট হলে বা অরবিটালের আকার ছোট হলে তখন তার এই যে শেয়ারকৃত ইলেকট্রন জোড়ের উপরে তার প্রভাবটা বেশি পড়বে, ফলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে যেখানে এস এর পার্সেন্টেজ বেশি, সেখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। এখন দেখো যে দুটি মৌলের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর কম হয়, তাহলে সেটা হচ্ছে অপোলার সমযোজী বন্ধন। আর যদি দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 পর্যন্ত, অর্থাৎ 0.5 থেকে 1.7 পর্যন্ত হয়, তাহলে সেখানে পোলারিটির উদ্ভব ঘটে। ঠিক আছে, সেটাকে হচ্ছে পোলার সমযোজী বন্ধন। আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর থেকে বেশি হয়, তখন তাদের ভিতরে নরমালি আয়নিক বন্ধন হয়। তো তড়িৎ ঋণাত্মকতা রিলেটিভ, আসলে রিলেটিভ একটা ব্যাপার। আমরা ধরো হচ্ছে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি, যেমন তোমরা শিখেছো যে গ্যাসীয় অবস্থায় একটা আইসোলেটেড অ্যাটমের সর্বশেষ শক্তি স্তর হতে ইলেকট্রন সরিয়ে নিতে যে শক্তি দরকার, সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি। এখানে আমরা ইন্ডিভিজুয়াল কোনো অ্যাটমে তড়িৎ ঋণাত্মকতা মেজার করতে পারি না। এটি রিলেটিভ প্রপার্টিজ, অর্থাৎ দুটি পরমাণুর মধ্যে আমরা কম্পেয়ার করব, একজনেরটা ধরে নিব এবং আরেকজনেরটা সেখান থেকে বের করে নিব। তো ধরো আমি যদি হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড ধরি যে 2.1, তাহলে এই 2.1 এর সাপেক্ষে অন্য অন্য মৌলের তড়িৎ ঋণাত্মকতা কিভাবে বের করতে হয় সেটা আমরা বের করে নিব। তো তড়িৎ ঋণাত্মকতা নির্ণয়ের এই যে পাউলিং স্কেল, ধরো দুটি পরমাণু এ এবং বি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যকে পাউলিং এই সূত্র দ্বারা প্রকাশ করেছেন, যে জাই এ মাইনাস জাই বি সমান ইলেকট্রন ভোল্ট টু দ্য পাওয়ার নেগেটিভ হাফ রুট ওভার ইডি মাইনাস ইডি প্লাস ইডি ভাগ 2। তো দেখো, যেহেতু তড়িৎ ঋণাত্মকতা মানে আমরা কম্পেয়ার করছি দুটি পরমাণুর মধ্যে, এটার কোনো ইউনিট নেই, ইউনিটলেস একটা মানে রাশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা এখানে ইলেকট্রন ভোল্ট দেখে তোমাদের কনফিউশন হতে পারে, যে আবার এখানে শক্তি দেখো, বন্ধন বিভাজন শক্তি ইডি এ বি, এটা হলো এ এবং বি এর মধ্যে যে বন্ধন হয়েছে, বন্ধনটা ভাঙতে যে শক্তি প্রয়োজন সেটা হচ্ছে ইডি এ বি। আর ইডি এ এই এ এবং এ এর মধ্যে যে বন্ধন সেটা ভাঙতে যে শক্তির প্রয়োজন সেটা হচ্ছে ইডি এ। আর বি এবং বি এর মধ্যে বন্ধন ভাঙতে যে শক্তির প্রয়োজন হবে সেটা হচ্ছে ইডি ডিবি। তো এখানে দেখো বন্ধন বিভাজন শক্তি, তো এই শক্তির তো একটা ইউনিট আছে, এটার ইউনিট যদি ইলেকট্রন ভোল্ট হয়, তাহলে এখানে দেখো এই দুটি পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যে পার্থক্য সেটা রুট ওভার ইলেকট্রন ভোল্ট একটা ডাইমেনশন আসে, তো ইউনিট আসে। তো সেই ইউনিটটাকে আমরা মিনিমাইজ করার জন্য এই পাউলিং এখানে হচ্ছে ইলেকট্রন ভোল্ট টু দ্য পাওয়ার নেগেটিভ, অর্থাৎ 1 ভাগ ইলেকট্রন ভোল্ট রুট ওভার। তো তাহলে রুট ওভার ইলেকট্রন ভোল্ট, আর এখানে যে রুট ওভার ইলেকট্রন ভোল্ট এটা কেটে গেল, আসলে রাশিটা থাকলো তখন হচ্ছে ডাইমেনশন লেস। তাহলে তড়িৎ ঋণাত্মকতা নির্ণয়ের পাউলিং স্কেল তোমরা দেখতে পাচ্ছ, জাই এ মাইনাস জাই বি, সরি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা নির্ণয়ে পাউলিং স্কেল তোমরা দেখতে পাচ্ছ যে
দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এই রাশি দুইটাকে যাই বলে, যাই এ মাইনাস যাই বি সমান ইলেকট্রন ভোল্ট টু দ্য পাওয়ার নেগেটিভ রুট ওভার ইডি এবি মাইনাস ইডি এ প্লাস ইডি বিবি ভাগ 2। এখন আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগ। আসলে তড়িৎ ঋণাত্মকতা এত গুরুত্বপূর্ণ যে এটা প্রয়োগ করে আমরা দুটি মৌল দ্বারা গঠিত বা একাধিক মৌল দ্বারা গঠিত বিভিন্ন যৌগে ওই যৌগের নেচার কেমন সেটা সম্পর্কে আইডিয়া করতে পারি। ধরো হচ্ছে আমি প্রথম যে বৈশিষ্ট্যের কথা বলছি যে সমযোজী বন্ধনে পোলারন, অর্থাৎ মানে একটা বন্ড তৈরি হয়েছে সমযোজী, এই বন্ডের ভিতরে পোলারন অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যেখানে তৈরি হয়েছে সেটা পোল বা মেরু তৈরি হয়েছে, ওই ধরনের বন্ধনে পোলারিটি কতটুকু তৈরি হয়েছে সেটা আমরা মেজার করতে পারি। তোমরা জানো যে বন্ধন আমরা এমনি বলছি যে আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে। তো সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ার করে, আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন দান করে। তো আমরা যদিও বলছি যে বন্ড আয়নিক অথবা সমযোজী, কিন্তু বাস্তবিক অর্থে কোনো বন্ডই সম্পূর্ণ আয়নিক না, আবার কোনো বন্ডই সম্পূর্ণ সমযোজী না। আয়নিক বন্ডের ভিতরে যেমন সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়, ঠিক তেমনি সমযোজী বৈশিষ্ট্যের মধ্যেও আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে। মানে সার্টেন অ্যামাউন্ট কিছু অংশ সমযোজী বন্ধনের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য কিছু অংশ বিদ্যমান থাকে। তো আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে ফাজানের নিয়ম যখন পড়বো তখন আরও ক্লিয়ার হবে। তো সমযোজী বন্ধনে কি পরিমাণে আয়নিক বৈশিষ্ট্য আছে সেটা আমরা এই সূত্র দ্বারা মানে নির্ণয় করতে পারি। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার সমান অন মাইনাস এক্সপোনেনশিয়াল, এখানে দেখো নেগেটিভ অন ভাগ 4 যায় মাইনাস যায় বি হোল স্কোয়ার ইন্টু 100। তো এখানে যায় বি হচ্ছে দুটি পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। সে আমি যদি উদাহরণ দিই যে পটাশিয়াম ক্লোরাইড অণুর ক্ষেত্রে আমরা এই অণুর ভিতরে আসলে সমযোজী বন্ধন আছে। তো এই সমযোজী বন্ধনের মধ্যে তোমার আয়নিক ক্যারেক্টার কত পার্সেন্ট আছে এটা যদি বের করতে চাই, তাহলে দেখো পটাশিয়াম এবং ক্লোরিন এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে পটাশিয়ামের 0.8 এবং ক্লোরিনের হচ্ছে 3। তাহলে দুটার পার্থক্য হলো 2.2। এখানে 2.2 বসে সেটা স্কোয়ার করলে আমরা ক্যালকুলেশন করে শেষে যে রেজাল্ট পাবো সেটা হচ্ছে 70.2%। তাহলে এই পটাশিয়াম ক্লোরাইড যৌগের ভিতরে আসলে আয়নিক ক্যারেক্টার আছে 70.2%। দেখো তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে ধারণা থাকলে কোনো আননোন কম্পাউন্ড তুমি যদি দেখো সেই কম্পাউন্ডের নেচার অম্লীয় নাকি ক্ষারীয় এটা তুমি বলে দিতে পারো। আমি এখানে দুটি কম্পাউন্ড দেখাচ্ছি, কে ও এইচ, এইচ ও সিএল। তোমরা জানো যে পটাশিয়ামের একটু আগে আমি বললাম 0.8, অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1 তড়িৎ ঋণাত্মকতার মানগুলা। তাহলে দেখো অক্সিজেনের 3.5, এইটার হচ্ছে 0.8। তাহলে এই অক্সিজেন এবং পটাশিয়ামের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন জোড় অক্সিজেন তার দিকে টেনে রাখবে। আবার দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের 2.1, 3.5, এখানে ডিফারেন্সটা এইটার থেকে অনেক কম। ফলে অক্সিজেন হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন না টেনে এই যে অক্সিজেন এবং পটাশিয়ামের যে বন্ধন সেখান থেকে ইলেকট্রন জোড় নিজের দিকে টেনে নিবে। ফলে এইটার উপরে আংশিক ঋণাত্মক এবং এইটার উপরে তোমার আংশিক ধনাত্মক চার্জ আসবে। এখন যদি যেহেতু এখানে এটা ধনাত্মক এটা ঋণাত্মক জলীয় দ্রবণে, তাহলে এখান থেকে বন্ড ব্রেক করে এখানে OH আয়ন দিবে এবং পটাশিয়াম আয়ন দিবে। তো যদি কোনো যৌগ OH আয়ন প্রদান করে তাহলে সেই যৌগকে আমরা বলি ক্ষার। আবার দেখো এই যৌগটার ক্ষেত্রে হাইড্রোজেনের 2.1 তড়িৎ ঋণাত্মকতা, অক্সিজেনের 3.5, ক্লোরিনের হচ্ছে 3। তাহলে দেখো অক্সিজেন এবং ক্লোরিন দুজনই উচ্চ তড়িৎ ঋণাত্মক, এখানে পার্থক্য মাত্র 0.5, আর এইটার ক্ষেত্রে পার্থক্য একটু বেশি। যার কারণে এখানে অক্সিজেন মানে পোলারন ঘটবে
এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন যখন শেয়ার করছে, অক্সিজেন এর কাছ থেকে ইলেকট্রন টেনে নেওয়া তার জন্য সহজ। সে তখন এইখান থেকে ইলেকট্রন টেনে নিয়ে আংশিক ঋণাত্মক হবে এবং হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। ফলে এটা বন্ড ব্রেক হলে এইখান থেকে বন্ডটা ভাঙবে এবং দ্রবণে H+ আয়ন আসবে এবং OCl- আয়ন আসবে। তো কোনো যৌগ থেকে যদি H+ আয়ন আসে তাহলে সেই যৌগকে আমরা বলি অ্যাসিড বা অম্ল। ঠিক আছে, তাহলে আমরা যদি কোনো একটা যৌগের যে মৌলগুলো আছে তাদের তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানি, তাহলে ওই যৌগের অম্লধর্মিতা বা ক্ষারধর্মিতা সম্পর্কে প্রেডিক্ট করতে পারবো। এছাড়া আরও প্রয়োগ আছে, ধরো অক্সাইডের নেচার কেমন হবে সেটাও আমরা এই তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আইডিয়া থাকলে বলতে পারবো। ধরো সোডিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এই মৌলগুলোতে ক্ষার ধাতুর সাথে অক্সিজেন সংযুক্ত আছে। তো ক্ষার ধাতুর তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ফলে দেখো যেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি, ওই অক্সাইডগুলো হচ্ছে ক্ষারধর্মী। আর ধরো হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এই অধাতুর অক্সাইড যেগুলো আছে সেখানে দুইটাই অধাতু, সেখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা এবং অপর যে মৌল আছে তার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা অনেক কম, এবং ওই টাইপের অক্সাইডকে আমরা বলি হচ্ছে অম্লধর্মী অক্সাইড। ওকে, এখন আমরা যৌগের নামকরণও তড়িৎ ঋণাত্মকতার প্রয়োগ আছে। দেখো এই যৌগকে আমরা বলছি সোডিয়াম ক্লোরাইড, ক্লোরোসোডিয়াম বলছি না। কারণটা কি? নামকরণের নিয়মেই বলা আছে যে যদি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তাকে পরে বলবো, আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটিকে আগে বলবো। এবং তড়িৎ ঋণাত্মকতা বেশি যার, তার শেষে আইডি সাফিক্স সংযুক্ত করব, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতা কম সোডিয়াম আগে বলবো, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিন আইড যোগে পরে বলবো, তাহলে সোডিয়াম ক্লোরাইড। এটাও ঠিক একইভাবে ফসফরাস পেন্টাক্লোরাইড। দেখো এইগুলোকে আমরা বলছি হাইড্রোজেন ক্লোরাইড, ক্লোরো হাইড্রোজেন বলছি না, কারণ হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলে আমরা যে যার তড়িৎ ঋণাত্মকতা কম অর্থাৎ তড়িৎ ধনাত্মকতা বেশি তাকে আগে বলছি হাইড্রোজেন ব্রোমাইড। এখন দেখো তোমাকে তড়িৎ ঋণাত্মকতার সাথে ইলেকট্রন আসক্তির কম্পেয়ার করতে বলা হলো। তো তাহলে তোমাকে ইলেকট্রন আসক্তি গত ক্লাসে তোমরা পড়েছ, আমি জাস্ট বিষয়গুলো নিয়ে এসেছি যে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে অসীম দূরত্ব হতে একটি ইলেকট্রন প্রবেশ করাইলে যে শক্তি নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিও একটি পর্যায়ের বাম থেকে ডানে বৃদ্ধি পায়, গ্রুপের উপর থেকে নিচে হ্রাস পায়। যেমন দেখো ফ্লোরিনের বেশি, তবে এখানে ব্যতিক্রম হচ্ছে এই যে উপর থেকে নিচে হ্রাস পাচ্ছে, কিন্তু ক্লোরিনের দেখো ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি। এটার কারণ হচ্ছে ক্লোরিনের ক্ষুদ্র আকারের জন্য বাইরে থেকে যখন একটা ইলেকট্রন আসে, ইলেকট্রন রিপালশনের কারণে এইটার ইলেকট্রন আসক্তি তোমার ক্লোরিনের থেকে একটু কম হয়, এই জন্য এটা হচ্ছে ব্যতিক্রম। আর এটার কিন্তু ইউনিট আছে, যেহেতু শক্তি নির্গত হচ্ছে কিলোজুল পার মোল। তো দেখো নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, পর্যায় ভিত্তিক সম্পর্ক। আর পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, এটি হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। তাহলে আমরা এখানে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর এবং প্রথম পর্যায়ের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় একটু ব্যতিক্রম আছে। দেখো কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি হওয়ার কথা কিন্তু কম। এটার কারণ নাইট্রোজেনের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, ঠিক একইভাবে বেরিলিয়ামেরও তাই। তো তোমরা 17 নম্বর গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির মান এখানে আমি দেখিয়েছি। এখন আমি আসি আমার টপিক, যে তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির মধ্যে কম্প্যারিজন যদি করতে চাই, তাহলে নরমালি তোমরা অ্যাজ ইউজুয়াল তড়িৎ ঋণাত্মকতা কি, ইলেকট্রন আসক্তি কি ডেফিনেশন বলবা। আর আমি বলেছি যে তড়িৎ ঋণাত্মকতা কোনো একক নাই, বিশুদ্ধ রাশি, কারণ আমরা দুইটি পরমাণুর মধ্যে কম্পেয়ার করছি। এটা কোনো একক নাই, এটার একক আছে। আবার পর্যায়ের বাম থেকে ডানে বৃদ্ধি পায়, গ্রুপের উপর থেকে নিচে হ্রাস পায়, ঠিক একইভাবে এটাও তাই। তবে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি দেখেছি, একটু ব্যতিক্রম দেখেছিলাম।
আর এইটার প্রভাবে ডাইপোল সৃষ্টি হয়। দেখো তড়িৎ ঋণাত্মকতা যদি কম বেশি থাকে দুটি মৌলে, তাহলে সেখানে ডাইপোল বা দুটি মেরু সৃষ্টি হয়। আর ইলেকট্রন আসক্তি আসলে হচ্ছে ঋণাত্মক আয়ন ক্রিয়েট করে। তোমরা বই দেখে আরো কিছু এখানে অ্যাড করতে পারো, আমি অল্প কয়েকটি এখানে দেখিয়েছি। এখন আমরা আমাদের পরবর্তী আলোচনার বিষয় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে কথা বলবো। তো যে কোনো একটি পর্যায়ের বাম থেকে যদি ডানে যাও, দেখো এখানে দ্বিতীয় পর্যায়ের মৌল লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো আমরা যদি এই লিথিয়ামের কথা বলি, এটা সর্বশেষ কক্ষপথে, ইলেকট্রন আছে একটি, এটা ধাতু, ফলে লিথিয়ামের মধ্যে আসলে মেটালিক বন্ড আছে। তো এ তার সর্বশেষ ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়ন হিসেবে থাকবে, এবং এই লিথিয়াম আয়ন যে ধনাত্মক চার্জ, তার সাথে যে ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে তাদের একটা আকর্ষণ, স্থির বিদ্যুৎ আকর্ষণ বল যেটা ধাতব বন্ধনে থাকে সেটা আছে। এখানে বেরিলিয়ামে দেখো বেরিলিয়াম 2+ হচ্ছে, ফলে এটারও এটা চার্জ বেশি, আবার বাইরে ইলেকট্রনও আছে একটু বেশি, ফলে এখানে ধাতব বন্ড আরো শক্তিশালী। ফলে বাম থেকে যত ডান দিকে যাচ্ছি তত আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে বোরনে দেখো যে সর্বশেষ 3টি ইলেকট্রন ছেড়ে দিয়ে বোরন 3+ হচ্ছে, এই জন্য এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কার্বন এটা তো অধাতুর মধ্যে পড়ে, কিন্তু এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এটার কারণ হচ্ছে এরা কার্বন কার্বন বন্ড ক্রিয়েট করে বিশাল জালের মতো, কার্বন সিলিকন এরা অনেক বড় জালের মতো জাইগান্টিক স্ট্রাকচার তৈরি করে। ফলে এটার গলানোর জন্য অনেক বেশি তাপ দিতে হয়, এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এরকম অস্বাভাবিক রকমের উচ্চ। এবং এরপরে দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত বৃদ্ধি পাবে, তারপরে আবার আস্তে আস্তে অধাতুর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে হ্রাস পাবে, কারণ এদের ভিতরে আর এরকম মেটালিক বন্ড আর নাই। এদের ভিতরে আছে হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল, যেটা আস্তে আস্তে কমতে কমতে নিয়নে গিয়ে দেখো সর্বনিম্ন হচ্ছে। অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটি পর্যায়ের বাম থেকে ডানে আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং বৃদ্ধি পাওয়ার পরে আস্তে আস্তে আবার হ্রাস পাবে। দেখো এখানে গ্রুপ, আমি আগে পর্যায় ভিত্তিক সম্পর্ক বলেছি, এখন গ্রুপ ভিত্তিক সম্পর্ক বলি। একই গ্রুপের উপর থেকে নিচে মৌলের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পর্যায়ক্রমে হ্রাস পেতে থাকে। তো দেখো এখানে গ্রুপ একের মৌলগুলো দেখেছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এই গ্রুপের মৌলগুলোর দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে হ্রাস পাচ্ছে নিচের দিকে। এটার কারণ হচ্ছে লিথিয়ামের থেকে সোডিয়ামের আকার বড়, সোডিয়ামের থেকে পটাশিয়ামের এদিকে আকার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে এদের যে মেটালিক বন্ড হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ দূরে যে ইলেকট্রনটা ছেড়ে দিচ্ছে, যে ধনাত্মক আয়ন হচ্ছে, সেই ইলেকট্রনের সাথেই তো এদের আকর্ষণের স্থির বিদ্যুৎ আকর্ষণজনিত বলের কারণে মেটালিক বন্ড হয়। তো যেহেতু আকার বড় হচ্ছে, আকর্ষণটা কমে যায়, ফলে বন্ডের শক্তি কমে, এই জন্য এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে হ্রাস পায়। কিন্তু অধাতু, ধরো আমি এখানে 17 নম্বর গ্রুপের মৌলগুলোর কথা যদি বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, উপর থেকে একই গ্রুপে নিচে হ্রাস পাওয়ার কথা, কিন্তু এখানে দেখো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে অধাতুর মধ্যে এরকম মেটালিক বন্ড নাই, আছে হচ্ছে তোমার আন্তঃআণবিক আকর্ষণ বল। তো অণুর আকার যত বড় হবে, আন্তঃআণবিক আকর্ষণ বল তত বেশি হবে, ফলে উপর থেকে নিচে গেলে অধাতুর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক এই বৃদ্ধি পাবে, যেটা এই ধাতু ঠিক অপোজিট। এছাড়া ডি ব্লক মৌলের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান এখানে আমি দেখাচ্ছি। দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো স্ক্যান্ডিয়ামের মধ্যেও ধাতব বন্ধন, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এসবই ধাতব বন্ধন আছে। তো স্ক্যান্ডিয়ামের ডিতে একটি, 4s-এ 3d-তে একটি, 4s-এ দুটি, টাইটেনিয়ামে 4s-এ দুটি, 3d-তে দুটি। অর্থাৎ ডিতে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে হচ্ছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ভ্যানাডিয়াম পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। তারপরে দেখো ক্রোমিয়াম, তোমরা জানো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ডিতে 5টি ইলেকট্রন থাকে, অর্ধপূর্ণ, হাফ ফিল্ড। ফলে এটার মানে এই যে
স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু এইটার তুলনায় কম। ম্যাঙ্গানিজে দেখো, ম্যাঙ্গানিজে আরো কম, এর এর দ্বিতীয় 5টি ইলেকট্রন আছে, এসি 2টি, ফলে এখানে ধাতব বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা কমে গিয়ে এখানে দেখো তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। কিন্তু এরপরে যখন আয়রনে যাব তখন দেখবো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আবার বৃদ্ধি পাচ্ছে, কারণ ডিতে বেজোড় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এরপরে আবার যেহেতু ডিতে 10-এর কাছাকাছি ইলেকট্রন যাচ্ছে, তখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা আস্তে আস্তে হ্রাস পায়, এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে কমতে থাকবে এবং জিঙ্কে গিয়ে দেখো সবচেয়ে কম। অর্থাৎ একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ক্রোমিয়ামের আগ পর্যন্ত ভ্যানাডিয়াম বৃদ্ধি পাচ্ছে, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ একটু কমছে, আবার আয়রন থেকে একটু বৃদ্ধি পাচ্ছে, আয়রনের পরে আবার আস্তে আস্তে কমবে। একটা ধারাবাহিক ট্রেন্ড লক্ষ্য করা যায়। এরপরে আমরা হচ্ছে ধাতব বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তোমরা ধাতব বৈশিষ্ট্য অলরেডি আমি বলছি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে ধাতব বৈশিষ্ট্য ক্রমান্বয়ে কমতে থাকে, কারণ এরা এদের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যদি বাম থেকে যত ডান দিকে যাব তত কমবে। উল্টা করে যদি বলি যে ডান থেকে যদি বামে আসি, তাহলে এই আমাদের ধাতব বৈশিষ্ট্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে, আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে তোমার হচ্ছে ধাতব বৈশিষ্ট্য তীব্রতর হবে। তো দেখো এখানে অনেক সময় প্রশ্ন আসে যে লিথিয়াম এবং ফ্রান্সিয়াম তেজস্ক্রিয়ের কথা বাদ দিলাম, সিজিয়াম, এদের মধ্যে আসলে ধাতব বৈশিষ্ট্য কার বেশি? তাহলে লিথিয়ামের থেকে অবশ্যই সিজিয়ামের বেশি। আর ধাতব বৈশিষ্ট্য বেশি মানেই তোমার ধরো বললো যে সক্রিয়তা কার বেশি, লিথিয়ামের নাকি সিজিয়ামের? অবশ্যই সিজিয়ামের, কারণ সিজিয়ামের সর্বশেষ কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেশি, ফলে সর্বশেষ কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বেশি হওয়ার কারণে ওই যে ইলেকট্রন ত্যাগ করে যে ধাতব বন্ধন হচ্ছে তার সাথে স্থির বিদ্যুৎ আকর্ষণজনিত যে বল আছে সেটি কম, যার কারণে এই সিজিয়ামের যে বন্ধন আছে, এই মেটালিক বন্ড, সেটা থেকে সে সহজে বের হয়ে এসে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এই জন্য লিথিয়াম থেকে নিচের দিকে যত যাব ধাতব বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে এবং তাদের ধাতু সক্রিয়তাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন দেখো যোজ্যতা বা জারণ সংখ্যা, এটিও মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়। আমি এখানে 3 নম্বর পর্যায়ের মৌলগুলো দেখিয়েছি: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে যদি আমি বিচার করি, তোমরা জানো যোজ্যতা হচ্ছে একটি মৌলের সাথে আরেকটি মৌলে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা। তো অক্সিজেনের সাথে যদি আমি এটা মেজার করি, তাহলে এই গ্রুপ 1 থেকে 13, 14, 15, 17 পর্যন্ত তোমার যোজ্যতা 1 একক করে বৃদ্ধি পায়। আর যদি হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখব যে গ্রুপ 4 পর্যন্ত 1 একক করে বৃদ্ধি পায়, তারপরে আবার 3, 2, 1 এরকম মানে কমতে থাকে। তো যোজ্যতা এবং জারণ সংখ্যা সামান্য পার্থক্য আছে। যোজ্যতা শুধুমাত্র সংখ্যা, আর জারণ সংখ্যার আগে ধনাত্মক বা ঋণাত্মক সাইন আসে। মৌলের যখন মুক্ত অবস্থা হতে কোনো যৌগে আসে, তখন যে কয়টি ইলেকট্রন দান বা গ্রহণ করে সেটাই হচ্ছে জারণ সংখ্যা। এটি সবসময় যে এরকম মানে পূর্ণ সংখ্যা হবে সেটা না, মাঝে মধ্যে ভগ্নাংশ হতে পারে। তো আমরা এখানে তাহলে জারণ সংখ্যা, যোজ্যতা এবং জারণ সংখ্যা একইভাবে পরিবর্তিত হয়, বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পেতে থাকে যদি অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য অনুযায়ী মেজার করি। আর হাইড্রোজেনের সাথে যদি যুক্ত হওয়ার সামর্থ্য অনুযায়ী মেজার করি, তাহলে বাম থেকে 4 নম্বর বা 14 পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে এবং তারপরে আবার আস্তে আস্তে হ্রাস পাবে। আমাদের সর্বশেষ টপিক কর্ণ সম্পর্ক। দেখো হচ্ছে এটি দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলের মধ্যে দেখা যায়। এখানে 1 নম্বর গ্রুপে আমি দেখাচ্ছি লিথিয়াম এবং সোডিয়াম, গ্রুপ 2 এ আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, গ্রুপ 13 তে আছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্রুপ 14 তে আছে কার্বন, সিলিকন। তো গ্রুপ 1 এর মৌল লিথিয়ামের সাথে সোডিয়ামের যতটা মিল তার থেকে বেশি মিল আসলে ম্যাগনেসিয়ামের সাথে। আবার বেরিলিয়ামের সাথে তোমার ম্যাগনেসিয়ামের যতটা মিল তার থেকে আসলে মিল বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে। ঠিক একইভাবে বোরনের সাথে সিলিকনের অনেক মিল। এটার কারণ হচ্ছে আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে। তাহলে লিথিয়ামের থেকে
বেরিলিয়ামের আকার ছোট। আবার দেখো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার কমে, তাহলে বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বাড়ে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তাহলে বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকার বড়। তাহলে দেখো বেরিলিয়ামের থেকে লিথিয়ামের আকারও বড়, বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকারও বড়। ফলে এদের দুইজনের মধ্যে আকারের একটা সম্পর্ক আছে, মানে মিল বেশি। লিথিয়ামের থেকে দেখো সোডিয়ামের বড়, কিন্তু লিথিয়াম আর ম্যাগনেসিয়ামের আকারের কম্পারিজন একটু কাছাকাছি। ঠিক একইভাবে বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম এবং বোরন, সিলিকন এই আকার কাছাকাছি হওয়ার কারণে এদের তড়িৎ ঋণাত্মকতা এবং পোলারন ক্ষমতার মধ্যে ব্যাপক সাদৃশ্য দেখা যায়। ফলে এই একই গ্রুপের পরবর্তী মৌলের থেকে পরের গ্রুপের সেকেন্ড মৌলের সাথে ওই মৌলের ধর্মের অনেক সাদৃশ্য দেখা যায়। এটাই কর্ণ সম্পর্ক। তো কর্ণ সম্পর্ক আসলে এই যে আমি আগেই বলছি যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল যাদের আকার ছোট, যাদের চার্জ, ব্যাসার্ধ, অনুপাত, উৎস এবং পোলারন ক্ষমতা যাদের বেশি, তাদের ক্ষেত্রে এই কর্ণ সম্পর্ক প্রযোজ্য। তোমাদের জন্য এখানে আমি কয়েকটি কুইজ রেখেছি। তোমরা তোমাদের যখন কমেন্টস বক্সে রোল নম্বর লিখবে তখন এই কুইজগুলার উত্তর করার চেষ্টা করবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।